ওকে, শোনা যায়? আমার কথা শোনা যায়? ইয়েস ম্যাম। ইয়েস মিস। Yes, ma'am. অনেক আস্তে শোনা যায় ম্যাম। পার্টিসিপেন্টস ভালোই, তোমরা মিউট Yes, করে রাখো, ma'am. দয়া করে নিজেদেরকে মিউট করে রাখো, হ্যাঁ? আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়ছি, উম আমাদের লিভার প্রায় শেষের পথে, একটু টিউমার থেকে একটু অংশ বাকি ছিল, তাই না? টিউমার, লিভারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বিশেষ করে সিরোসিস থেকে তোমাদেরকে জানতে চাইবেই, হ্যাঁ? হেপাটাইটিস বি ভাইরাসের রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে সেগুলো জিজ্ঞেস করবে। টিউমারটা সবাইকে জিজ্ঞেস করবে, টিউমার থেকে সবাইকে জিজ্ঞেস করবে। মনে করো তোমাকে সিরোসিস ধরলো না, তোমাকে হেপাটোবিলিয়ারি থেকে অত ডিটেইল ধরার সুযোগ হলো না, কারণ হয়তো আগের সিস্টেম থেকে তোমাকে অনেকক্ষণ ধরে ধরছে। বাট তোমরা সবাই শিওর থাকো, তোমাদেরকে সবাইকে লাংসের টিউমার, জিআইটি টিউমার, হ্যাঁ, এবং হচ্ছে লিভার, কিডনি, এইসবের টিউমার ধরা হবেই। ঠিক আছে, সবাইকে ধরা হবে, এটাতে কোনো ভুল নাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা গতকালকে যেটা বলছিলাম, টিউমারের পার্টটা আমরা আবার একটু একটু প্রথম থেকেই শুরু করি, কারণ হচ্ছে অনেক ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছিল, তো অনেক কিছুই আমরা ঠিকঠাক মতো শেয়ার করতে পারিনি, হ্যাঁ? আচ্ছা, সুন্দর করে মানে তোমরা দেখবা যে টিউমার প্রত্যেকটা অর্গানে অনেক নাম, অনেক নাম, বিশেষ করে জিআইটি, লাংস, এসব বলতে তোমরা হিমশিম খাও যে এত ধরনের টিউমার। কিন্তু লিভারে জিনিসটা মনে রাখাটা ইজি, হ্যাঁ? আমরা সবসময় মনে করবো যে অর্গানে কি কি ধরনের জিনিস থাকে, যা নর্মালি ওখানে থাকবে, যে সেলগুলা, সেটা থেকেই তো ওর ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট ডেভেলপ করবে, তাই না? যেমন আমরা যে কোনো একটা জায়গা, যেমন ওরাল ক্যাভিটির মোস্ট কমন ক্যান্সারের নাম বলতে বললে কি বলি? Squamous cell carcinoma. কারণ ওরাল ক্যাভিটিতে থাকেই হচ্ছে কি তোমার লাইনিং এপিথেলিয়াম, স্কোয়ামাস সেল। তাহলে লিভারের টিউমার গুলো আমরা মনে রাখার জন্য সেরকম মনে রাখবো যে লিভারে থাকে কি, মেইনলি লিভারটা কি দিয়ে তৈরি, মেইনলি হেপাটোসাইট দিয়ে তৈরি। আর কি থাকবে, কিছু ব্লাড ভেসেল থাকবে, আর বিলিয়ারি চ্যানেলস থাকবে। ঠিক আছে, তাহলে ওভাবেই আমরা মনে রাখবো যে হেপাটোসাইট থেকে যখন মোস্ট কমন ওর প্রাইমারি টিউমারটা ডেভেলপ করে বা ক্যান্সার ডেভেলপ করে, সেটা ম্যালিগন্যান্ট যেটা কাউন্টারপার্ট, সেটার নাম হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। আর বাচ্চাদের একটা হয়, বাচ্চাদের একটা ম্যালিগন্যান্ট টিউমার হয়, সেটার নাম হচ্ছে, বাচ্চাদের আমরা জানি যে বেশিরভাগ ব্লাস্টয়েড সেল থেকে হয়, ওগুলোর নাম ব্লাস্টোমা। তোমরা চাইল্ডহুড টিউমার যদি জেনারেল প্যাথোলজিতে পড়ে থাকো, দেখবা যে অনেক ধরনের ব্লাস্ট নাম দিয়ে অনেক ধরনের টিউমার আছে। সেরকম লিভার থেকে যে প্রিমিটিভ সেলের ম্যালিগন্যান্ট টিউমার বাচ্চাদের অ্যারাইজ করে, সেটার নাম হচ্ছে হেপাটোব্লাস্ট। তাহলে হেপাটোসাইট অরিজিন থেকে এই দুইটা হতে পারে ম্যালিগন্যান্ট টিউমার। আর কি আছে বললাম, বিলিয়ারি চ্যানেল আছে, ব্লাড ভেসেল আছে। বিলিয়ারি চ্যানেল থেকে তাহলে যে ম্যালিগন্যান্ট টিউমার আসবে, সেটার নাম হবে কোলানজিও কার্সিনোমা। ঠিক আছে, আর ব্লাড ভেসেল থেকে ম্যালিগন্যান্ট টিউমার যেটা আসে, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওসার্কোমা। জাস্ট চারটা নাম ম্যালিগন্যান্ট টিউমারে, চারটা নাম। যদি লিভারে কি কি থাকে অরিজিন মনে করে মনে রাখো, তাহলে কিন্তু খুবই ইজি। তবে লিভারের মোস্ট কমন টিউমার তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যাজ এ হোল, লিভারের মোস্ট কমন টিউমার হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। মেটাস্ট্যাটিক টিউমার ইজ মোর কমন, হ্যাঁ, দেন প্রাইমারি ক্যান্সার। ঠিক আছে, এবং মেটাস্ট্যাসিসটা কোথা থেকে হয়, লিভারে কোন কোন অন্য কোন অর্গান থেকে মেটাস্ট্যাসিস হয়? এই তোমরা কি আমার অ্যারোটা দেখতে পাও, অ্যারো যে আমি ঘুরাচ্ছি, দেখা যায়? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, তাহলে লিভারে মোস্ট কমন হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, মানে প্রাইমারি ম্যালিগনেন্সি থেকে মেটাস্ট্যাটিক বা সেকেন্ডারি ম্যালিগনেন্সি, সেটা মোর কমন। তাহলে কোন কোন অর্গান থেকে আসে, খুব কমনলি আসে ব্রেস্ট থেকে, লাংস থেকে, কোলন থেকে, ইভেন রিপ্রোডাক্টিভ অর্গান থেকেও আসে। ঠিক আছে, ওকে। আর টিউমার লাইক দুটো কন্ডিশনের নাম বলেছিলাম, এই একটা হচ্ছে, দুটোই হচ্ছে প্যারাসাইটিক ডিজিজে তোমরা পড়বা মাইক্রোবায়োলজিতে, ভেরি মানে অনেক ভাস্ট ইলাবোরেট করে পড়াবে। যেটা হচ্ছে হেপাটিক অ্যাবসেস হয়, অ্যামিবিক লিভার অ্যাবসেস এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে হয়, আর হেপাটিক সিস্ট হয় একটা, খুবই সুন্দর দেখতে, দেখতে খুবই সুন্দর কিন্তু খুবই ভয়ঙ্কর, ভেরি কন্টাজিয়াস, সেটা হচ্ছে হাইড্রেটিক সিস্ট ইকাইনোকোকাস গ্রানুলোসাস। এগুলো অর্গানিজমের নাম জিজ্ঞেস করে, এটা যারা মাইক্রোবায়োলজি পড়বা একটু, তাদের জন্য এটা কোনো বিষয়ই না। ঠিক আছে, জাস্ট নামটা মনে রাখতে হবে যে এইগুলো কি করে, লিভারে ম্যাস লিশন তৈরি করে, তাই না, উপর থেকে বা যেভাবেই হোক একটা পালপেট করে, যেভাবেই হোক বা আলট্রাসোনোগ্রাফিতে মনে হয় যে লিভারে একটা ম্যাস আছে, এটা একটা, এই জন্য এগুলোকে বলা হয় টিউমার লাইক কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা, এখন হেপাটোসেলুলার কার্সিনোমার কথাও তোমাদেরকে বলেছি। হেপাটোসেলুলার কার্সিনোমা কি, মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার অফ দা লিভার। অনেকগুলা কথা বলছি, মোস্ট কমন
এখানে প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার, প্রাইমারি যদি কথাটা না বলতাম তাহলে, ম্যালিগনেন্ট টিউমারের কথা যদি বলতাম তাহলে মোস্ট কমন ম্যালিগনেন্ট টিউমার লিভারের কোনটা, সেটা হচ্ছে সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক টিউমার। এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু প্রশ্ন শোনার সময় খেয়াল করতে হবে যে আমার কাছে কি জানতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কারণ এক একটা ওয়ার্ড দেওয়া মানে অ্যাড করা না করার সাথে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মোস্ট কমন সেটা হেপাটোসেলুলার কার্সিনোমার সব থেকে বড় রিস্ক ফ্যাক্টর আছে অনেকগুলাই, তবে সব থেকে কমনলি দেখা যায় হেপাটোসেলুলার কার্সিনোমা যাদের পাওয়া যায় ওদের ম্যাক্সিমামেরই কি থাকে, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের একটা হিস্ট্রি থাকে, ঠিক আছে? ভেরি কমন। যদি হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলে তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করার চান্স বেশি, কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের ইনসিডেন্স হেপাটাইটিস বি ভাইরাস থেকে অনেক কম। হ্যাঁ, এই জন্য হেপাটাইটিস বি ভাইরাসের ইনসিডেন্সটা যেহেতু বেশি, এটাই বেশি পাওয়া যায়, হেপাটোসেলুলার কার্সিনোমার সাথে এটারই অ্যাসোসিয়েশন বেশি পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, প্যাথোজেনেসিস হচ্ছে যে রিপিটেড তোমার ক্রনিক, যেহেতু একটা হেপাটাইটিস হয় তাহলে কি হবে, ক্রনিক্যালি এখানে সেল ডেথ হবে, আবার নতুন করে রিজেনারেশন হবে, এই প্রসেসে আলটিমেটলি ভাস্কুলার অল্টারেশন হয়ে হেপাটোসেলুলার কার্সিনোমাটা ডেভেলপ করে আলটিমেটলি। আচ্ছা, তাহলে তোমাদেরকে ভেরি কমনলি আস্ক করা হয় সিরোসিসের কি কি রিস্ক ফ্যাক্টর বা হোয়াট আর দ্য কজেস। হ্যাঁ, এখানে হেপাটোসেলুলার কার্সিনোমার কজেস গুলো অনেকটা রিলেটেড, ঠিক আছে? হেপাটোসেলুলার কার্সিনোমার কজেস এর সাথে সিরোসিসের কজ গুলা, মেইন কজ গুলা কিন্তু একটা ক্লোজ রিলেশন আছে, একই জিনিস। হ্যাঁ, এটা সিরোসিস থেকেই আবার এইচসিসি ডেভেলপ করতে পারে। তাহলে ওই 1 নাম্বার কজ যেটা ভেরি কমন, ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস দিয়ে, মেইনলি হেপাটাইটিস বি সি ডি, এগুলো এ ই এগুলো কি করতে পারে, ক্যান্সার করতে পারে হেপাটোসেলুলার কার্সিনোমা? না। না, করে করে না। এটা কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, এগুলো সাধারণত তোমার ক্রনিক হেপাটাইটিসই করে না, এগুলো ক্রনিক হেপাটাইটিসই করে না, সুতরাং এগুলো থেকে তোমার সিরোসিস হওয়ার বা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার কোনো চান্স নাই। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমার যে ভাইরাল ইনফেকশন সেটা মেইনলি হবে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এবং কখনো কখনো বি এর সাথে কো ইনফেকশনে যদি হেপাটাইটিস ডি ভাইরাস থাকে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও ভেরি কমনলি আমরা এমনিতেও জানি যে অ্যালকোহলিজম, ক্রনিক অ্যালকোহলিজম, এটার সাথেও লিভার ক্যান্সারের একটা ক্লোজ রিলেশন আছে। হ্যাঁ, ক্রনিক অ্যালকোহলিজমের সাথে সিরোসিস, সেটা থেকে সিরোসিস ডেভেলপ করতে পারে, সিরোসিস থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে, আবার সরাসরি ক্রনিক অ্যালকোহলিজম থেকে সরাসরি সিরোসিস ডেভেলপ না করে সরাসরি তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর আরেকটা যে আমরা ভাবি যে আমাদের তো অ্যালকোহলিজমেরও হিস্ট্রি নাই, এটাও নাই, বাইরে মানে ভ্যাকসিন নেওয়া আছে, কিন্তু যেটা আমাদের জন্য এখন হচ্ছে গিয়ে অ্যালার্মিং, যেটা আমাদের ফুড হ্যাবিটের জন্য খুব বেশি পাওয়া যাচ্ছে এখন, ফ্যাটি লিভার, এবং ফ্যাটি লিভার থেকে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, এটা থেকেও কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। সুতরাং আমাদের ফুড হ্যাবিটটা কিন্তু ছোটবেলা থেকেই যাদের খারাপ তারা কিন্তু মোর রিস্কের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আবার এটার সাথে যখন আবার অ্যাড হবে হেপাটাইটিস বি ভাইরাস অথবা অ্যালকোহলিজম, একটা কিন্তু আরেকটাকে যখন অ্যাড হবে, মাল্টিপল যখন রিস্ক ফ্যাক্টর থাকবে পেশেন্টের আসসালামু কিন্তু। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? হু ইজ দিস? এটা কে? ক্লাসের মাঝখানে তো সালাম, এত লেট করে সালাম কেন সবার আগে হচ্ছে? এটা তার মানে কি তুমি লেট করে অ্যাড হইছো? ক্লাসে, অনলাইন ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, সালাম দেওয়া ভালো কথা, কিন্তু ক্লাসের মাঝখানে না। ওকে, এই ক্লাসে কিন্তু গতকালকে ক্লাসে কিন্তু বেশ ডিস্টারবেন্স হয়েছে, এখন ক্লাসে ডিস্টার্ব করা যাবে না, কারণ ক্লাসগুলা, অনলাইন ক্লাসে এমনিতেই মনোযোগ ধরে রাখা কঠিন, আমাদের জন্য পড়াতেও আমাদের ইন্টারেস্টিং ফিল হয় না। কারণ কি, তোমাদের সাথে তোমরা কতটুকু বুঝতে পারছো, রিসিভ করতে পারছো, এটার ফিডব্যাক খুবই বলতে গেলে জিরো। ঠিক আছে, তাহলে ক্লাস হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রসেস, আমি পড়াবো, তোমাদের চেহারা দেখে বুঝবো যে তোমরা ক্যাচ করতে পারছো কিনা, আবার তোমাদেরকে কোয়েশ্চেন করবো, এটা করবো। তো যদি এটা এটা নাই, এখন অনলাইন ক্লাস তোমাদের জন্য যেরকম কঠিন আমাদের জন্য সেরকম বোরিং, তোমাদের জন্য বোরিং, আই নো, আই এগ্রি, তোমাদের জন্য বোরিং। তো ক্লাসে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, এখানে আমরা চেষ্টা করবো যতটুকু না পড়লেই না সেটুকু অ্যাটলিস্ট তোমাদেরকে মেসেজটুকু দেওয়ার, তোমরাও চেষ্টা করবা এটা রিসিভ করার, কারণ পরীক্ষাতে কোনো মার্সি হবে না। পরীক্ষাতে এরকম হবে না যে আহ কি জানি মানে তোমাকে কিছু না জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে, কারণ তুমি তো প্যাথোলজি, তোমাকে পাশ করতে হবে ফুল সবকিছু জেনেই।
তুমি যখন ডাক্তার হবা তখন কি তোমার সাইনবোর্ডে তোমার ইয়েতে লেখা থাকবে যে আমি যখন প্যাথোলজি পড়তাম তখন দেশে আন্দোলন হয়েছিল তাই অনলাইন ক্লাস ছিল, সুতরাং অমুক অমুক টপিক সম্পর্কে আমার নলেজ কম, আমি ওই রকম ডাক্তার, এরকম তো তোমার থাকবে না সাইনবোর্ডে, তাই না? সুতরাং তুমি ডক্টর হবা তোমার ফুল নলেজ নিয়ে, এখানে কি হয়েছিল দেশে যাই হোক না কেন তোমার পরীক্ষা কোনোভাবেই ইয়ে হবে না, পরীক্ষাতে কোনো মার্সি হবে না তোমাকে, তোমার ফুল আগের ব্যাচের স্টুডেন্টরা যেরকম সবকিছু জেনে পাশ করতে হয়েছে সে একই কোয়ালিটি তোমার মধ্যেও থাকতে হবে, ঠিক আছে? তাহলে চেষ্টা করো, তোমার তরফ তোমরাও চেষ্টা করো, আমরাও চেষ্টা করি, হ্যাঁ? ক্লাসে ডিস্টার্ব করবা না, ক্লাস অনলাইন ক্লাসে এমনিতেই মাথা গরম থাকে, হ্যাঁ, তোমাদেরকে দেখা যায় না, তোমাদের রেসপন্স পাওয়া যায় না, আমাদেরও পড়াইতে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকে বলছিলাম, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা রাইজিং, এই কন্ডিশনটা হচ্ছে আমরা কোনোভাবে থামায় রাখতে পারছি না, এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো পপুলেশনের মধ্যে এখন অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? আর একটা যেটা আলাদা করে মনে রাখতে হবে, হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর যেটা একটা ফুড কন্টামিনেশন, হ্যাঁ, এটা একটা টক্সিন মাইক্রো অর্গানিজম দিয়ে যেসব খাবারে, বিশেষ করে ক্যান ফুড আর কি কি ফুডে যেন বলে, আফলাটক্সিন যদি থাকে, এটা যদি কনজিউম করে তাহলে সেটা থেকেও তোমার একটা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার এভিডেন্স আছে, ঠিক আছে? তাহলে এখানে চারটা যে ইটিওলজিক ফ্যাক্টর বললাম চারটাই বলতে হবে, ভাইভাতে ভাইরাল ইনফেকশন বলে চুপচাপ বসে থাকা যাবে না, আমি এবং অন্যান্য এক্সামিনার সবাই এক্সপেক্ট করে যে তুমি চারটাই বলতে পারবা, ঠিক আছে? কারণ এগুলো খুবই অল্প অল্প জিনিস, আমরা খুব ডিটেইলে পড়াই না। এখন একটা হেপাটোসেলুলার কার্সিনোমা কেমন হবে দেখতে, এখন তোমার মনে হতে পারে আমি তো এগুলা রিলেটেড কেন পড়বো, আমি তো টিউমারের নাম বলতে পারলেই পাস। তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের আগের দুই তিন ব্যাচ ধরে, গত দুই তিন ব্যাচ ধরে যে এক্সটার্নাল স্যার আসেন বা এমনিতে অন্যান্য এখন যারা এক্সটার্নাল আসে ওরা কিন্তু খুব ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে, তোমাকে কিন্তু সরাসরি আস্ক করবে না, যে অনেক সময় আস্ক নাও করতে পারে যে এটার এটার টিউমার বা হেপাটোসেলুলার কার্সিনোমার তোমার ফিচার বলো, এরকম বলবে না। বলবে একটা পেশেন্ট আসলো, ওর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করলো পেটে, আহ, তারপর দেখা গেল একটা সলিটারি মাস লিশন, একটা যদি সলিটারি মাস লিশন হয় তাহলে তুমি কি চিন্তা করবে, আর যদি অনেকগুলো মাস লিশন থাকে তাহলে তুমি কি চিন্তা করবে? এই কথাগুলো আমরা বারবার ক্লাসে বলে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? সলিটারি বা ইউনিফোকাল এই দুটা কথার মানে কিন্তু সেম, মানে সিঙ্গেল, সিঙ্গেল যদি একটা ম্যাস লিশন থাকে লিভারে তাহলে সবসময় আমরা মোর ইন ফেভার অফ লিভারের এটা প্রাইমারি একটা কোনো টিউমার। আর যদি মাল্টিপল থাকে তাহলে আমরা বেশিরভাগ সময় আগে চিন্তা করবো যে এটা প্রবাবলি মেটাস্ট্যাটিক, অন্য কোনো জায়গা থেকে আসছে এটা, হ্যাঁ? মাল্টিফোকাল বা আহ যদি বলে মাল্টিপল, হ্যাঁ, তাহলে তোমরা আগে অ্যান্সার দেবো যে প্রথমে আমরা চিন্তা করবো যে এটা কোনো মেটাস্ট্যাটিক টিউমার, আর না হলে হচ্ছে গিয়ে অনেক সময় আবার আবার কোনো অ্যাবসলিউট বলে কিছু নাই, কারণ হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা এখানে পড়াচ্ছি যে এটা ইউনিফোকাল হতে পারে আবার মাল্টিফোকাল হতে পারে। যদি এই যে ইউনিফোকাল কথাটা মানে কি একটা সিঙ্গেল ম্যাস লিশন থাকবে, এই যে যেরকম এরকম লিভারে দেখা যাচ্ছে একটা টিউমার, দ্যাট ইজ ইউনিফোকাল, হ্যাঁ? আবার এরকম মাল্টিপল অনেকগুলো ছোট 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 বড় বা যাই হোক মিক্স যেভাবে অনেকগুলো যদি থাকে সেটাকে আমরা মাল্টিফোকাল বলি। আবার অনেক সময় থাকবে এরকম গোল গোল শার্প মার্জিনাল না, একটা পুরা এরিয়া জুড়ে এরকম সাদা হয়ে গেছে, সেটাকে আমরা বলবো ডিফিউজলি ইনফিল্ট্রেটিভ। তাহলে সব রকমই হতে পারে গ্রস চেহারা, কেমন? আচ্ছা, এখন যেটা যেটা আমি কেন এই ক্লাসের এই কথাগুলো রিপিট করলাম, কারণ গত ক্লাসে অনেক ডিস্টারবেন্স হচ্ছিল, এবং এই আমি যে কথাগুলো এখন রিপিট করছি এই এই প্রত্যেকটা জিনিস তোমার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? খুবই তোমাকে জিজ্ঞেস করবে যে একটা হেপাটোসেলুলার কার্সিনোমা, তুমি মনে করো একটা পেশেন্ট আসলো, আল্ট্রাসোনোগ্রাম করা হলো, লিভারে একটা ম্যাস, একটা সিঙ্গেল সলিটারি বড় ম্যাস লিশন পাওয়া গেল, যেটা আল্ট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যানে বা এমআরআই যেটাই হোক ওটাতে বলছে যে ওটা প্রবাবলি ম্যালিগনেন্ট, তাহলে এখন তুমি রোগীর আর কি কি ইনভেস্টিগেশন দিবা, এভাবে প্রশ্নগুলা করে, প্রশ্ন করে যে তুমি রোগীর আর কি কি ইনভেস্টিগেশন দিবা। আর তখন তোমরা খুব ঘাবড়ায় যাও, হায় হায় আমি এখন কি বলবো, আমাকে তো লিভার ক্যান্সারের নাম জিজ্ঞেস করে নাই, এটা জিজ্ঞেস করে নাই, রুট জিজ্ঞেস করে, মানে মুখস্থ কোশ্চেন জিজ্ঞেস করে না, এখন আমি কি করবো? তাহলে তখন তোমাকে সুন্দর করে অ্যান্সার করতে হবে যে একটা পেশেন্ট এরকম ম্যাচ নিয়ে আসলে ব্লাডে আমি কি আমার প্রথম যেহেতু ধারণা, যেহেতু সলিটারি একটা লিশনের কথা বলছে, আমি যেহেতু হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে কিনা এটা চিন্তা করছি, তাহলে আমি সবগুলো এখানে ইনভেস্টিগেশন সিরিয়ালি করবো। প্রথমে আমি পেশেন্টটা একটা ব্লাড টেস্ট করতে পারি, হ্যাঁ, খুবই গুড একটা টিউমার মার্কার ফর হেপাটোসেলুলার কার্সিনোমা ইজ সেরাম আলফা ফিটোপ্রোটিন, হ্যাঁ? 50% কেসে
দেখা যায় এটা অনেক হাই রাইজ থাকে, হ্যাঁ, যেখানে 15-20 থাকার কথা নর্মাল লেভেল, সেটা হয়ে যায় একেবারে 1000, হ্যাঁ, 100 বা একেবারে 1000-এর ঘরে এরকম পৌঁছে যায়। তাহলে সেটা ভেরি সাসপিশিয়াস যে পেশেন্টের এরকম একটা ম্যাথ আছে, সাথে আবার আলফা ফিটোপ্রোটিন অনেক রেইজড। তারপরে আর কি করতে পারি আমরা? অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম তো হয়তো তোমাকে কোয়েশ্চেনই বলেছে আল্ট্রাসোনোগ্রাম করব, আল্ট্রাসোনোগ্রাম করা আছে পেশেন্টের। আল্ট্রাসোনোগ্রাম যদি তোমাকে স্যার বা এক্সটার্নাল বলে থাকে, তাহলে তুমি সেটা বাদ দিয়ে বাকিগুলো বলবা যে একটা এমআরআই করতে পারি অথবা সিটি স্ক্যান করতে পারি। সেটা দিয়ে আমরা ম্যাথ লিশনটা আরো ভালোভাবে ওটার নেচারটা বোঝা যায়, হ্যাঁ, যে ওটা অনেক ভাস্কুলার এনগর্জ কিনা, প্রবাবলি ম্যালিগনেন্ট কিনা। তারপর যদি প্রবাবলি ম্যালিগনেন্ট হয়, তখন আমরা খুবই ভালো হয় যে ভেতর থেকে জিনিস এনে আমরা যদি আন্ডার মাইক্রোস্কোপ চেক করতে পারি। সেটার জন্য খুবই ভালো একটা প্রসিডিউর হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি। আল্ট্রাসোনো মানে লিভারে খুবই কমনলি আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করা হয়। সিটি গাইডেড এফএনএসিও করা যায়, এটা বেটার, বাট আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি কিন্তু লিভারে হচ্ছে মোর কমনলি করা হয়। হ্যাঁ, সিটি গাইডেড এফএনএসিও করা যায়, বাট সিটি গাইডেড এফএনএসি মোর প্রেফারেবল ফর হচ্ছে তোমার লাংসে কোনো রিলেশন থাকলে। লাংসে কিন্তু আবার আল্ট্রাসোনো গাইডেড করা যায় না। তো লিভারের সুবিধা হচ্ছে লিভারে আল্ট্রাসোনো গাইডেডও করা যায়, সিটি গাইডেডও করা যায়। আল্ট্রাসোনো গাইডেড করলে পেশেন্টের খরচ একটু কম হবে, আর আল্ট্রাসোনো গাইডেড ইজিলি লিভারের ম্যাচ থেকে আনা যায়। ঠিক আছে? আর অনেক সময় এফএনএসসি তে যদি মনে করো ঠিকঠাক মতো তোমার রিপোর্ট দেওয়া যাচ্ছে না, সাসপিশিয়াস মনে হচ্ছে বা কনক্লুসিভ হচ্ছে না, অনেক সময় অনেক নেক্রোসিস চলে আসলো, ম্যালিগন্যান্ট সেল কম, তাহলে আরেকটা করা যেতে পারে কি, লিভার বায়োপসি করা যেতে পারে। হ্যাঁ, কোর বায়োপসি, এটা হচ্ছে গাইডেড, আল্ট্রাসোনো গাইডেড কোর বায়োপসি করে। এখন আর এক্সিশন বায়োপসি লিভারে করা হয় না। এখানে আরেকটা জিনিস যেটা লেখা নাই, সেটা হচ্ছে তোমাদের ভাইভাতে আসলে শুনতে চায়, হ্যাঁ, সেটা হচ্ছে পেশেন্টের কিন্তু, যেহেতু আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছি যে কি ভাইরাল ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর, তাহলে হেপাটাইটিস বি ওর কোনো ইনফেকশন ছিল কিনা এটার এভিডেন্স দেখা যায়। হ্যাঁ, এইচবিএস এজি করা হয়, খুবই কমনলি করাই হয় পেশেন্টের। ঠিক আছে, এটা লেখা নাই, বাট আমি লেকচার ক্লাসে তোমাদেরকে বলে দিলাম, সুতরাং তোমরা এটা মাথায় রাখবা যে তোমরা এভাবে যখন সুন্দর করে বলবা গুছায়, এক্সটার্নাল কিন্তু অটোমেটিক অনেক হ্যাপি হয়ে যায় যে ও কিন্তু জিনিসটা বুঝছে, ও জিনিসটা বুঝছে, এবং অটোমেটিক্যালি তোমার নাম্বার মনে করো 60 থেকে অনেক আপ হয়ে যায়। হ্যাঁ, যদি তোমরা সুন্দর করে গুছায় বলতে পারো, যে বোঝা যায় যে তুমি জিনিসটা বুঝছো। ওকে, তাই শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য আমি আবার এই গত দিনের পড়াটুকু আবার রিপিট করলাম, কারণ এইগুলা এক্সটার্নালের খুবই ফেভারিট কোয়েশ্চেন, একেবারে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। যেমন এই যে গতদিন কে জানি এটা সুন্দর করে অ্যান্সারও করতে পারছো, এটা এটা যদিও অ্যান্সার মানে তোমার ইয়ে না, কি জানি বলে, এটার অ্যান্সার যদিও তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা না, এটার অ্যান্সার হচ্ছে সিরোসিস। কারণ এখানে বলছে যে জন্ডিস, টেস্টিকুলার অ্যাট্রফি, গাইনোকোমাসিয়া, অ্যাসাইটিস, মানে ওটা একটা লিভার ফেইলিওরের ব্যাপার স্যাপার আছে। এটা মোস্ট কমনলি সিরোসিস, যেহেতু অ্যাসাইটিস আছে তার মানে এটা হচ্ছে একটা তোমার পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশন গুলো ওর সাথে আছে, তাই না? তাহলে সেটা হচ্ছে তোমার সিরোসিস, এটা অ্যান্সার। ওকে, এইটুকু পর্যন্ত আসলে গতদিন পড়াই ফেলছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা নতুন ক্লাসে নতুন ইয়েতে যাব, সেটা হচ্ছে আজকে আমরা আবার যেটা শুরু করব সেটা হচ্ছে কি জানি বলে, গল ব্লাডার। হ্যাঁ হ্যাঁ, গল ব্লাডার। গুড, গল ব্লাডার শুরু করবো। হেপাটোবিলিয়ারির সাথে আমাদের একসাথে গল ব্লাডার আর লিভার ফাংশন টেস্টটা পড়ে ফেলতে হবে, কেমন? আমরা দেখি গল ব্লাডারটা, আমরা গল ব্লাডার ছোট এবং হচ্ছে খুবই ইজি, আই হোপ তোমাদের কোনো ঝামেলা হবে না। তবে গল ব্লাডার থেকে কিন্তু জিজ্ঞেস করে, হ্যাঁ, গল ব্লাডার থেকেও কমনলি জিজ্ঞেস করে। আর যেটা তোমরা খুবই মারাত্মক ভোট পাকাও, সেটা হচ্ছে তোমাদের স্লাইডের মধ্যে থাকে গল ব্লাডার। হ্যাঁ, ক্রনিক কোলিসিস্টাইটিসের স্লাইড ভেরি কমনলি তোমাদের থাকে ট্র্যাডিশনালি, এবং তোমরা কিছুই অ্যান্সার করতে পারো না। হ্যাঁ, উল্টাপাল্টা এক ছবি আঁকো, ছবি আঁকার পর দেখা যায় যে ছবি দেখায় তোমার এক্সটার্নাল আস্ক করতেছে এটা কি ওটা কি, নিজে ছবি আঁকছো, নিজে লেভেলিং করছো, কিন্তু ওই যে দেখে দেখে করছো, বুঝো নাই, এই জন্য দেখা যায় যে কিছুই অ্যান্সার করতে পারো না। এটা এই জন্য হচ্ছে গল ব্লাডারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গল ব্লাডারের অ্যানাটমি ফিজিওলজি পড়ানো কিছু নাই, এগুলো তোমরা জানো। একটা হিস্টোলজি থেকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে গল ব্লাডারের কোন লেয়ারটা নাই। 4টা লেয়ারের মধ্যে জিআইটি তে, হোল জিআইটি থ্রু আউট জুড়ে 4টা লেয়ার থাকে, তার মধ্যে গল ব্লাডারে একটা লেয়ার নাই, সেটা কি? ম্যাম সিরোসা। বুঝলাম ম্যাম। না, সেরোসা না। এনিবডি? আর সামনে কেউ? হুম, কোন লেয়ার? ম্যাম সাবমিউকোজা। সাবমিউকোসা। কে বলেছে? রোল নাম্বার কত? ম্যাম ম্যাম 9। 77।
আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এখন তো তোমরা ক্ল্যাপ দিলে শুনতে পাবা না, এই জন্য সবাইকে আনমিউট করতে হবে, তাই ক্ল্যাপ দিলাম না, মানে কিন্তু তোমার জন্য একটা ক্ল্যাপ আর কি। হ্যাঁ, আমি মুখে ঘোষণা করে দিলাম, কিন্তু এটা পারতে হবে। হ্যাঁ, গল ব্লাডারে কি লেয়ার থাকে না, এটাও কিন্তু ট্র্যাডিশনালি খুবই কমনলি আস্ক করে। হ্যাঁ, এখানে কি থাকে, লাইনিং এপিথেলিয়াম থাকে, আর কি থাকে, মানে মিউকোজা থাকে, তার নিচে সাবমিউকোজাটা অ্যাবসেন্ট, মিউকোজার ঠিক নিচেই তাহলে থাকবে কি, মাসেল লেয়ার, মাসেল থাকে, আর বাইরে হচ্ছে তোমার সেরোসা লেয়ারটা থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা সিস্টেম পড়ার সময় কি পড়ি, আমরা একটা কনজেনিটালি কি কি থাকে সেই জিনিসগুলো পড়ি, তাই না? কনজেনিটালি অ্যাবনর্মালিটিস পড়ি, মানে কমনলি যে কোনো একটা নতুন সিস্টেম জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলো তো এখানে কি কি ডিজিজ হয়। হ্যাঁ, যে কোনো সিস্টেমের ডিজিজ গুলোকে আমরা ভাগ করি কিভাবে, যেরকম প্রথমে কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে, কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে, কিছু স্পেশাল ডিজিজ থাকতে পারে, আর লাস্টে থাকবে টিউমার। একদম এক্স্যাক্টলি এখানে এভাবেই ক্লাসিফাই করা আছে, তাই না? দেখো, কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে গল ব্লাডার, মানে কি অ্যাজেনেসিস, মানে কি জন্মগতভাবে ওর গল ব্লাডার তৈরি না হতে পারে, অ্যাজেনেসিস, অ্যাবসেন্স, এ মানে অ্যাবসেন্স। হ্যাঁ, যখন গল ব্লাডার তৈরি হবে না সেটাকে আমরা অ্যাজেনেসিস বলবো। আবার যদি তৈরি হওয়ার সময় ফিউশন ঠিকঠাক মতো না হয়, তাহলে অনেক সময় মাঝখানে একটা সেপ্টার মতো হয়ে দুইটা বাইলোবড গল ব্লাডার হতে পারে। ঠিক আছে, দুইটা লোবের মতো দুইটা গল, মনে হবে জানি পেশেন্টের দুইটা গল ব্লাডার, ঠিক আছে, বাইলোবড গল ব্লাডার হতে পারে। এইগুলা দেখো, কনজেনিটাল অ্যানোমালিস অত কমন না, তাও আমাদের নাম জানতে হবে। মোর কমন কোনটা, গল ব্লাডারের সব থেকে কমন ডিজিজ কি, দ্যাট ইজ ক্রনিক কোলেসিস্টাইটিস বা কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস হচ্ছে ভেরি কমন। এই যে তোমরা দেখো না, ও তোমরা সার্জারি ওয়ার্ড করো কিনা আল্লাহ মাহবুব জানেন, যাই হোক, যারা সার্জারি ওয়ার্ড করো, যারা সার্জারি ওটি টোটিতে যাও, দেখবা প্রায় প্রতিদিনই একটা বা দুইটা ল্যাব কল থাকে। ল্যাব কল মানে কি, ল্যাব কল এই কথাটা মানে কি, এনিবডি? Ma'am, সার্জারি laparoscopy examination, ওয়ার্ডে তোমরা ল্যাব কল ma'am, laparoscopy cholecystectomy. ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ভেরি গুড, তোমার জন্য একটা ক্ল্যাপ। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, তাহলে এটাকে শর্টকাট করে বলে ল্যাব কল। মানে এত প্রতিদিনই একটা দুটো রোগী, এই তোমাদের প্রাইভেট একটা মেডিকেলেই প্রতিদিনই একটা দুটো রোগীর অপারেশন হয়, তাহলে চিন্তা করো পুরো দেশ জুড়ে সব জায়গায়, এখানে ওখানে হাসপাতাল, সরকারি হাসপাতাল, সব জায়গায় কত বেশি হচ্ছে এই ল্যাব কলের। মানে দেখবা 99% অফ কেসেস কিসের পেশেন্ট, ওদের কেন ল্যাপারোস্কোপি করে মানে গল ব্লাডারটা কেটে ফেলতেছে, ওদের দেখা যাবে 99% পেশেন্টের হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। ঠিক আছে, তাহলে ক্রনিক কোলেসিস্টাইটিস ইজ ভেরি কমন ডিজিজ। হ্যাঁ, আমাদের সোসাইটিতে সব জায়গাতে খুবই কমন কোলেসিস্টাইটিস। ঠিক আছে, কোলেসিস্টাইটিস সেটা হচ্ছে গল ব্লাডারের ইনফ্লামেশন, সেটা অ্যাকিউট এবং ক্রনিক হয়। অ্যাকিউটটা আমরা কম পাই, ক্রনিক কি সাধারণত আমরা বেশি পাই। হ্যাঁ, কারণ কোলেসিস্টাইটিসের কজ যখন পড়বো তখনই আমরা জানতে পারবো যে কোলেসিস্টাইটিসের 1 নাম্বার কজ হচ্ছে কি, গল ব্লাডারে স্টোন, এবং সেটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি, যেহেতু গল ব্লাডারের স্টোনটাই হচ্ছে গল ব্লাডারের মোস্ট কমন ডিজিজ, সেই জন্য আমরা আলাদা করে কোলেলিথিয়াসিসটাকে এখানে অনেক ডিটেইলে পড়বো। কোলেলিথিয়াসিস, ঠিক আছে, তাহলে কোলেলিথিয়াসিস কিছুই না, এটা হচ্ছে গল স্টোন বা গল ব্লাডার স্টোন। আর লাস্টে যেটা হয় টিউমার, টিউমারের অকারেন্স গল ব্লাডারে কম, বাট হলে কিন্তু খুব খারাপ, খুব খারাপ। এবং অপারেশনটা সাধারণত গল স্টোনের অপারেশন করেই এই জন্য, কারণ গল স্টোন পেশেন্টের রেখে দিলে পেশেন্টের যে শুধু ব্যথার জন্য কষ্ট হবে তা না, গল স্টোন থেকে পরবর্তীতে পেশেন্টের গল ব্লাডারে ক্যান্সার ডেভেলপ করতে পারে, এবং গল ব্লাডারে ক্যান্সার ডেভেলপ করা মানে হচ্ছে মনে করবো যে পেশেন্ট শেষ, খুব খারাপ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি যে সব থেকে আমরা বেশি কোলেলিথিয়াসিসের সাথেই কোলেসিস্টাইটিস মোটামুটি আমাদের পড়া হয়ে যাবে, তারপরেও আমরা আলাদা করেও বলবো। এখন আমরা আসি যে গল ব্লাডারের মোস্ট কমন ডিজিজ হুইচ ইজ গল স্টোন, গল ব্লাডার স্টোন, তাই না? আচ্ছা, খুবই কমনলি পাওয়া যায় এবং মোর দেন 80% কেসেস আর সাইলেন্ট। হ্যাঁ, মানে কি, মানে হচ্ছে যে অনেক সময় পেশেন্টের কোনো সাইন সিমটম থাকবে না। হ্যাঁ, দেখা যাবে সে অন্য কোনো কারণে পেটের অন্য কোনো সমস্যা, অথবা একদমই রুটিন চেক আপ হিসেবে সে আল্ট্রাসোনোগ্রাম করেছে, ও আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন করতে গিয়ে ধরা পড়েছে যে ও গল ব্লাডারে কিছু স্টোন বসে আছে, তখনও কিন্তু সেটা সাধারণত সার্জনরা কি করে, অ্যাডভাইস দেয় যে এটা কেটে ফেলতে হবে, কারণ গল স্টোন ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর গল ব্লাডার ক্যান্সার বা গল ব্লাডার কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা বা যেটাই হোক, যে যে ধরনের ক্যান্সার হয় সবগুলোই গল ব্লাডার ভীষণ রিস্ক। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আমরা গল স্টোনের দেখবো যে হিস্টোলজি না, মানে কেমিক্যালি এটা হচ্ছে
আম, কি দিয়ে তৈরি সেই গলস্টোনটা, এটার উপর ডিপেন্ড করে গলস্টোনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন, নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোলেস্টেরল স্টোনে মেইনলি কম্পোনেন্ট থাকবে কি, কোলেস্টেরল। কোলেস্টেরল দিয়ে এই স্টোন গুলা ফর্মেশন হবে, মেইন কম্পোনেন্ট থাকবে কোলেস্টেরল। আর আরেকটা হচ্ছে আরেক ধরনের স্টোন পাওয়া যেতে পারে, একটু ইয়েলোইশ হয় হচ্ছে কি তোমার কোলেস্টেরল স্টোন, যেহেতু ফ্যাটি। আর পিগমেন্ট স্টোনটা কি থাকে, এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপ স্টোন তৈরি হয়, যে পিগমেন্ট স্টোন এটা হচ্ছে মেইনলি এটাতে বিভিন্ন ধরনের পিগমেন্ট ইনক্লুডিং বিলিরুবিন এবং ক্যালসিয়াম সল্ট থাকে, ঠিক আছে। এই জন্য এটার কালারটা একটু ডিফারেন্ট হয়, গ্রিনিশ টু ব্ল্যাকিশ টাইপের স্টোন হয়, ঠিক আছে, পিগমেন্ট স্টোন। তাহলে এই স্টোনটা কি ধরনের, এটা ডিপেন্ড করছে এটা কি দিয়ে তৈরি। হ্যাঁ, এটা কনস্টিটিউয়েন্ট দিয়ে এটা হচ্ছে তোমার, আমরা দুই ভাগে ভাগ করি। এখন গলস্টোনের মধ্যে মোর কমন কিন্তু হচ্ছে কি তোমার কোলেস্টেরল স্টোন। কোলেস্টেরল স্টোনটাই বেশি কমন, এবং এইটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে যে কোলেস্টেরল স্টোন, এই যে গলস্টোন হচ্ছে, এটা রিস্ক ফ্যাক্টর কি, কাদের হবে, হ্যাঁ, কাদের হবে, ঠিক আছে। কাদের হবে বললে এখানে এক নাম্বার হচ্ছে, সাধারণত কি আমরা খুব ছোট বাচ্চাদের কি গলস্টোনের রিলেটেড এই ধরনের কোনো ডিজিজ শুনি না, আমরা শুনি একটু মিডল এজ থেকে আর একটু এল্ডারলি। এখন অবশ্য ফুড হ্যাবিট বা এগুলোর জন্য একটু ইয়াং পেশেন্টদেরও পাওয়া যায়। তবে সাধারণত গলস্টোন হবে মিডল এজ টু এল্ডারলি, হ্যাঁ, একটু অ্যাডভান্সিং এইজে হবে, চিলড্রেন রিলেটেড ডিজিজ না, ওকে। এবং খুব কমনলি পাওয়া যায় মহিলাদের মধ্যে। মহিলাদের মধ্যে এটা কেন পাওয়া যায়, ডিউ টু মানে ফিমেল হরমোন, হ্যাঁ। আর হচ্ছে ফিমেল হরমোন, এছাড়াও যদি কোনো ফিমেল ওরাল কন্ট্রাসেপটিভ খায়, এছাড়াও প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে এই গলস্টোন গুলা ফর্মেশন হয় ডিউ টু, অ্যাকচুয়ালি ওই একই কথা, হরমোনাল ইনফ্লুয়েন্স, ফিমেল হরমোনের ইনফ্লুয়েন্সে গলস্টোন ফর্মেশন হয়, ঠিক আছে। এছাড়াও ফিমেল ছাড়াও আরো রিস্ক ফ্যাক্টর কি, সেটা হচ্ছে ওবেসিটি অথবা যে কোনো মেটাবলিক সিনড্রোম থাকতে পারে, যদি ইনক্লুডিং ডায়াবেটিস, হ্যাঁ। ওবেসিটি, ওবেস পেশেন্টের কিন্তু ভেরি রিস্ক ফর গলস্টোন ফর্মেশন, ঠিক আছে, ওবেসিটি। এবং আবার ওবেসিটি শুনে কেউ যদি র্যাপিড ওয়েট রিডাকশন করে, র্যাপিড ওয়েট যদি কারো রিডাকশন হয়, তাদেরও কিন্তু গলস্টোন ফর্মেশনের চান্স অনেক বেড়ে যায়, ঠিক আছে। তাহলে র্যাপিড ওয়েট রিডাকশনও কিন্তু একটা ওয়ান অফ দি রিস্ক ফ্যাক্টর ফর গলস্টোন ফর্মেশন, এবং স্পেসিফিক্যালি কোলেস্টেরল স্টোন, ঠিক আছে। আর কি কোনো কারণে গল ব্লাডারের মুভমেন্টটা যদি স্লো হয়ে যায়, গল ব্লাডার স্ট্যাসিস, গল ব্লাডার স্ট্যাসিস, ঠিক আছে। স্ট্যাসিস মানে সব জায়গাতেই দেখবা যে স্লো মুভমেন্ট, ওর নর্মাল একটা পেরিস্টালটিক ওর একটা মুভমেন্ট থাকে, সেটা যদি কোনো কারণে স্ট্যাসিস হয়, মানে জিনিস যদি জমা হয় ভেতরে, ওর যেটা কন্টেন্ট সেটা যদি অনেক বেশি জমা হয় ভেতরে, যদি মুভমেন্টটা রিডিউসড হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে আমরা বলি গল ব্লাডার স্ট্যাসিস, ঠিক আছে। আর কি এছাড়াও হচ্ছে কিছু আনকমন কজ আছে, যেমন ইনবর্ন ডিসঅর্ডার অফ বাইল অ্যাসিড মেটাবলিজম, যদি কনজেনিটালি এই ধরনের প্রবলেম থাকে অথবা হাইপারলিপিডেমিয়া থাকে, তাহলেও তাদের কোলেস্টেরল স্টোন, কোলেস্টেরল টাইপ অফ গলস্টোন ফর্মেশন করার রিস্ক বেশি। এখন তোমাদের ভাইভাতে যেমন কোলেস্টেরল স্টোনের রিস্ক ফ্যাক্টরের কথা জিজ্ঞেস করে, পিগমেন্ট স্টোনের রিস্ক ফ্যাক্টরের কথাও জিজ্ঞেস করে। পিগমেন্ট স্টোনের রিস্ক ফ্যাক্টরটা আবার একটু আলাদা, হ্যাঁ। এখানে তোমরা একটা যদি বলতে হয়, একটা যদি কজ বলতে হয়, তোমার বলতে হবে এই যে ক্রনিক হেমোলাইটিক সিনড্রোম। ক্রনিক হেমোলাইটিক সিনড্রোম, এটা এটা হচ্ছে মোস্ট মানে ইম্পর্টেন্ট, ক্রনিক হেমোলাইটিক সিনড্রোম। এছাড়াও হয় বিভিন্ন ধরনের তোমার বিলিয়ারি ইনফেকশন হলে হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হলে হতে পারে, আর হচ্ছে কিছু আননোন কজে দেখা যায় যে এশিয়ানদের মধ্যে বেশি, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এশিয়ানদের মধ্যে পিগমেন্ট স্টোনের রিস্ক ফ্যাক্টর বেশি, রুরাল এরিয়াতে পিগমেন্ট স্টোনের রিস্ক ফ্যাক্টর আরবান এরিয়া থেকে বেশি, ঠিক আছে। তাহলে পিগমেন্ট স্টোনের রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু আলাদা করে তোমাকে জিজ্ঞেস করে, এবং যেটা তোমাকে বলতেই হবে দ্যাট ইজ ওই কজটা হচ্ছে ক্রনিক হেমোলাইটিক সিনড্রোম, বিভিন্ন ধরনের ক্রনিক হেমোলাইটিক সিনড্রোম, হেমোলাইটিক অ্যানিমিয়া কজ যেগুলো মেইনলি সেগুলাই আসলে, এবং এছাড়া বিলিয়ারি ইনফেকশন, ঠিক আছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, আইলিয়াল রিসেকশন, এগুলো 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 হচ্ছে লেস কমন কজ, বাট উপরের কজ তিনটা কজ বলতেই হবে, কেমন। আচ্ছা, এখন আসো দেখো, ছবি দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটা যেহেতু ইয়েলোইশ, ইয়েলোইশ কেন আমরা মনে রাখবো যে ফ্যাট দিয়ে, ফ্যাট মনে রাখবো কোলেস্টেরল স্টোন, ঠিক আছে। তাহলে এটা একটু ইয়েলোইশ হবে, আর পিগমেন্ট স্টোনটা ব্ল্যাকিশ হবে, সাধারণত ব্ল্যাকিশ বা একদম ডার্ক গ্রিনিশ এরকম টাইপের হয় পিগমেন্ট স্টোন, ঠিক আছে। এইরকম ভর্তি ভর্তি গল স্টোন কিন্তু পাওয়া যায় পেশেন্টের। আচ্ছা, অনেক সময় তোমাদেরকে এটা জিজ্ঞেস করে যে
গলস্টোন কিভাবে ফর্মেশন হয়? গলস্টোন ফর্মেশন হয় কিভাবে? প্রথমে দেখা যায় যে কোনো কারণে গল ব্লাডারে হাইপোমোটিলিটি ডেভেলপ করছে, হ্যাঁ। যখন গল ব্লাডারে হাইপোমোটিলিটি থাকে, সাথে অ্যাড হয় কি? সাথে অ্যাড হয় যে তোমার বাইলের মধ্যে এক্সেস কোলেস্টেরল, বাইলের মধ্যে এক্সেস কোলেস্টেরল যে কোনো কারণেই আমরা রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে যে যে কারণ সেগুলো প্রমোট করে বা হাইপারলিপিডিমিয়া সবকিছু কারণেই যদি বাইলের মধ্যে তোমার এক্সেস কোলেস্টেরল থাকে, তখন সেটাকে আমরা বলি সুপার স্যাচুরেশন, মানে বাইলে আর কোলেস্টেরল গুলো আর স্যাচুরেটেড হতে পারছে না। তখন কি হবে? তখন কিছু কোলেস্টেরল বাইলের সাথে আর মিশবে না, কিছু ইনসলিউবল কোলেস্টেরল থেকে যাবে। ইনসলিউবল কোলেস্টেরল গুলো আলটিমেটলি তোমার কোলেস্টেরল ক্রিস্টাল ফর্মেশন করবে। ওই ক্রিস্টালের সাথে হচ্ছে গিয়ে মিউকাস, ক্যালসিয়াম সল্ট, এগুলা হচ্ছে জমা হয়ে আলটিমেটলি একটা স্টোন তৈরি করবে, যেটাকে আমরা বলছি কোলেস্টেরল স্টোন। ঠিক আছে, তাহলে প্রথমে কি দিয়ে শুরু হলো? গলব্লাডার হাইপোমোটিলিটি, সাথে আবার গলব্লাডারের ভেতরে যে বাইল, সেই বাইলের মধ্যে এক্সেস কোলেস্টেরল, সেই বাইলের মধ্যে এক্সেস কোলেস্টেরল গুলা সলিউবল হতে পারবে না। তাতে কি হবে? ইনসলিউবল কোলেস্টেরল ও নিউক্লিয়েশন জমা হবে, সেটাকে আমরা বলি ইনসলিউবল কোলেস্টেরল নিউক্লিয়েশন, এবং সেগুলো আলটিমেটলি ক্রিস্টাল ফর্মেশন করবে, এবং সেই ক্রিস্টাল গুলার গায়ে মিউকাস এবং আদার সল্ট, অন্যান্য জিনিস গায়ে ওটার সাথে অ্যাটাচ হয়ে একটা বড় বড় স্টোন তৈরি করবে, যেটাকে আমরা বলছি কোলেস্টেরল স্টোন ফর্মেশন। ঠিক আছে, যদি বুঝে পড়ো জিনিসটা কিন্তু অত কঠিন না, হ্যাঁ, সহজ ভাবে। ঠিক আছে, এখন আসি আমরা একটা গলস্টোনের কমপ্লিকেশন, দেখি কত কাছে। এখন আরো 10 মিনিট সময় আছে, 10-12 মিনিট সময় আছে, সমস্যা নেই। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের আমাদের প্যাথোলজিতেও যেমন জিজ্ঞেস করে, তার থেকে বেশি কিন্তু তোমাদের ইয়েতে জিজ্ঞেস করে, সার্জারি ওয়ার্ডে খুব কমনলি তোমার গলস্টোনের কমপ্লিকেশন জিজ্ঞেস করে। যে একটা গলস্টোন পেশেন্টের যদি সাইলেন্ট হয়, আমরা বলছি যে 80%, মোর দেন 80% কেসে হচ্ছে এটা সাইলেন্ট থাকে, পেশেন্টের কোনো পেইন না, ও হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে ধরা পড়ছে, একটা রুটিন চেক আপ ওর আল্ট্রাসোনোগ্রাম ছিল হোল অ্যাবডোমেন, তাতে ধরা পড়ছে যে ওর গল ব্লাডারে কিছু স্টোন আছে। তাহলে সেই পেশেন্টের যেহেতু কোনো সমস্যাই হচ্ছে না, সেই স্টোন কি রেখে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সেই স্টোন রেখে দেওয়া যাবে না, কারণ সেটা থেকে অনেক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এক হতে পারে যে তোমার সব থেকে কমন যেটা হয় যে কোলিসিস্টাইটিস ডেভেলপ, গল ব্লাডারে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে। ইনফ্লামেশন হয়ে আলটিমেটলি সেখানে ইনফ্লামেশন থেকে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক থেকে সেটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক এক্সারবেশন হয়ে গল ব্লাডার পারফোরেশন হয়ে যেতে পারে। গল ব্লাডার পারফোরেশন হয়ে যেতে পারে, গল ব্লাডারের ভিতরে একটার সাথে আরেকটা স্ট্রাকচারে কানেকশন তৈরি হয়ে ফিস্টুলা ফর্মেশন হতে পারে। গল ব্লাডারের ভিতরে বাইল জমা হয়ে সেটাতে ইনফেকশন হয়ে, হ্যাঁ, মনে করো গল স্টোন দিয়ে তোমার গল ব্লাডারের নেকটা আটকায় গেল, একটা এত বড় স্টোন ফর্মেশন হয়েছে, নেকের জায়গায় একটা অবস্ট্রাকশনের মতো তৈরি হয়ে গেল। তাতে কি হবে? যখনই আমাদের বডিতে যে কোনো জায়গায় কোনো একটা অবস্ট্রাকশন হয়, নর্মাল ফ্লো অবস্ট্রাকশন হয়, তখনই সেখানে মোর চান্স অফ ইনফেকশন। 1 মিনিট, সরি। হ্যালো শাহিন। ও, আমি তো ক্লাসে, আপনি একটু তারান আপাকে ফোন দেন, আমি তো লেকচার ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যখন এরকম গল ব্লাডারের মধ্যে মনে করো গলস্টোনের জন্য কোনো কারণে বাইলের আউটফ্লোতে অবস্ট্রাকশন হলে আলটিমেটলি সেখানে ইনফেকশন হয়ে গল ব্লাডারটা যখন পাস দিয়ে ফেলড হয়ে যাবে, সেই ধরনের কন্ডিশনকে আমরা বলি এমপায়েমা। এমপায়েমা স্পেলিং এখানে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিবে, হ্যাঁ, এমপায়েমা। ঠিক আছে, তারপর কি গলস্টোনটা হচ্ছে তোমার অনেক সময় কি চলে আসতে পারে, অনেক সময় ওরা গল ব্লাডার থেকে বের হয়ে ওরা বিলিয়ারি ডাক্টে চলে আসে, খুব কমন বিলিয়ারি ডাক্টে চলে আসে। তখন কি হবে? কমন বিলিয়ারি ডাক্টের হচ্ছে কি তোমার ইনফ্লামেশন হবে, সেটাকে আমরা বলি কমন বিলিয়ারি ডাক্ট না, যে কোনো বিলিয়ারি ডাক্টের ইনফ্লামেশন হলে সেটাকে আমরা বলি কোলানজাইটিস। কোলানজাইটিস, ঠিক আছে। আবার যখন সেটা পুরোপুরি কমন বাইল ডাক্ট বা যে কোনো বিলিয়ারি ডাক্টকে অবস্ট্রাকশন করে দিবে, তখন কি ডেভেলপ করবে? আলটিমেটলি অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে। হ্যাঁ, অনেক সময় বলে যে অনেক বইপত্রে আছে যে ওই স্টোনটা আবার এই জায়গা থেকে ইন্টেস্টাইনে এসে ইন্টেস্টাইনালও নাকি অবস্ট্রাকশন করতে পারে। আমি জানি না, এরকম কেস দেখি নাই। গলস্টোন এত বড় কিভাবে তৈরি হয়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অনেক সময় করতে পারে। এটা এটা তোমরা বলার দরকার নাই, বাট মোস্ট ইম্পর্টেন্ট কি, যে কারণে কোনো পেশেন্টেরই গলস্টোন কখনোই রেখে দেওয়া যাবে না, সেটা হচ্ছে গলস্টোন কোনো প্রবলেম করছে না, গলব্লাডারে চুপচাপ বসে আছে, কিন্তু সে গলব্লাডারে ক্যান্সারের একটা রিস্ক বাড়ায় দেবে, ইনক্রিজড রিস্ক অফ গলব্লাডার কার্সিনোমা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, তাহলে কমপ্লিকেশন অফ গলস্টোন গুলা কিন্তু তোমাদের ফ্রিকুয়েন্টলি আস্ক করা হয়, এবং তার মধ্যে লাস্টে কার্সিনোমার রিস্ক বলতেই হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস বলতেই হবে, এছাড়া ইনফেকশন, কোলিসিস্টাইটিস হয়ে ইনফেকশন হয়ে এম্পায়েমা, পারফোরেশন, ফিস্টুলা এগুলোও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস থেকে এসে নিবো, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে রোগীকে ওভাবে বলে বসেন। ক্লাস তো ওই যে 50-এ শেষ, 50-এ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি জানি কোলিসিস্টাইটিস, তাই না? কোলিসিস্টাইটিস এখন আমরা পড়বো। কোলিসিস্টাইটিস আমরা অলরেডি স্টোন থেকে অলরেডি অনেকটুকু মোটামুটি জানি যে কি মেইন কারণ কি। গল মানে কোলিসিস্টাইটিসের মোস্ট কমন কজই হচ্ছে আসলে গল স্টোন ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, এছাড়া কোলিসিস্টাইটিস যেহেতু গলব্লাডার ইনফ্লামেশন, এটাকে আমরা আরেকভাবে ভাগ করতে পারি যে অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট হচ্ছে ফার্স্ট টাইম যখন হয় অ্যাকিউট কোলিসিস্টাইটিস, বাট অ্যাকিউট অনেক কম পাওয়া যায়। হ্যাঁ, অ্যাকিউট কম পাওয়া যায়, মোস্টলি আমরা পাই ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক কোলিসিস্টাইটিস। আর ক্রনিক চলতে চলতে অনেক সময় ক্রনিক থেকে আবার অ্যাকিউট একটা এক্সাজারবেশন হয়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাকিউট অন ক্রনিক। তাহলে গল ব্লাডারে আমরা যে অপারেশন করি, আমরা অপারেশনের পরে যে গল ব্লাডারটা পাই সেটাতে আমরা মোস্ট কমনলি পাই ক্রনিক কোলিসিস্টাইটিস, কখনো কখনো পাই অ্যাকিউট অন ক্রনিক কোলিসিস্টাইটিস। ঠিক আছে, এবং মানে বেশিরভাগ সব কেসই অলওয়েজ অলওয়েজ দেয়ার ইজ মানে অ্যাসোসিয়েশন উইথ গলস্টোন। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেশিরভাগ সময় এই যে গলস্টোন পেলে এই কোলিসিস্টাইটিসকে অনেক সময় আবার আরেকটা নামে বলা যায়, সেটাকে ক্যালকুলাস কোলিসিস্টাইটিস বলা যায়। ক্যালকুলাস, হ্যাঁ ক্যালকুলি বলি না আমরা স্টোনকে, আরেকটা প্যাথোলজি বা ইয়েতে মেডিকেলে আরেকটা ভাষায় বলা হয় ক্যালকুলি। সুতরাং ক্যালকুলি যদি থাকে তাহলে সেটার জন্য যে কোলিসিস্টাইটিস সেটাকে আমরা বলি ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। ঠিক আছে, সেটারও অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, আবার অনেক সময় খুবই অল্প কিছু কেসে অনেক সময় গলস্টোন ফর্মেশন ছাড়া অন্য কোনো কারণে, যেটা সাধারণত দেখা যায় ইস্কেমিক কজে যদি গল ব্লাডারে ড্যামেজ হয়ে সেখানে যদি ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেটার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম না, খুবই অল্প কেস পাওয়া যায়। যদি আমরা কোলিসিস্টাইটিস পাই তখন সেটাকে আমরা বলবো ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, মানে গলস্টোন ছাড়া। ক্যালকুলাস কোলিসিস্টাইটিস ভেরি রেয়ার। ঠিক আছে, ওটা ম্যাক্সিমাম টাইমই তোমরা গলস্টোনের বা কোলিসিস্টাইটিসের মেইন কজ বলবো যে গলস্টোন, এবং কোনটা বেশি কমন? ক্যালকুলাস কোলিসিস্টাইটিস ইজ মোস্ট কমন। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস যদি হয়, হয় না যে তা না, হয়, বাট আমরা সেটা অপারেশনের কম পাই। অপারেশন মানে ওইটা হয়তো পেশেন্টের হঠাৎ অ্যাকিউট একটা অ্যাবডোমিনাল পেইন ছিল, পরে আবার সেটা অ্যাকিউট ইনফ্লামেশন আমরা জানি যে রিজলভ হয়ে যায়, ওটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে গেছিল, হ্যাঁ, বা ক্রনিকের দিকে চলে গেছিল। এই জন্য অ্যাকিউট কোলিসিস্টাইটিস ক্লিনিক্যালি আমরা কম পাই। যদি একটা অ্যাকিউট কোলিসিস্টাইটিসের পেশেন্টের কোলিসিস্টেক্টমি করা হতো, সাধারণত করা হয় না, যদি করা হতো তাহলে আমরা একটা চেহারা দেখতে কেমন পেতাম। ঠিক আছে, সেটাই এখানে এক্সপ্লেইন করা হয়েছে। অ্যাকিউট ইনফ্লামেশনের যা যা ফিচার, যে এনলার্জ থাকবে, টেন্স থাকবে, রেডিশ কালারেশন থাকতে পারে, অনেক সময় বাইল ডিপোজিশনের জন্য গ্রিনিশ ব্ল্যাক ডিসকালারেশন থাকতে পারে। ঠিক আছে, আর অনেক সময় সেরোসার মধ্যে কি পাওয়া যায়? পাস লাইক ম্যাটেরিয়াল পাওয়া যায়, এবং এই জন্য এটাকে সাপুরেটিভ এক্সুডেট বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আহ যদি অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস হয় তাহলে কি হবে? পেশেন্টের আসলে কি হয়েছে? ওই যে স্টোন গুলা, সেই স্টোন গুলা মনে করো এখানে ফান্ডাসের মধ্যে বসেছিল, সেটা কোনো কারণে এসে যদি নেকের মধ্যে আটকে যায়, কারণ আমরা জানি নেকের ওই জায়গাটা ন্যারো, ওই জায়গাতে যদি আটকে যায় তখন সাধারণত পেশেন্টের অ্যাকিউট একটা পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেটাকে অ্যাকিউট কোলিসিস্টাইটিস বলা হয়। অনেক সময় গলব্লাডারের নেকে আটকাতে পারে, আর আরেকটা আটকাতে পারে কি কমন বাইল ডাক্টের যে ন্যারো পার্ট আছে সেখানে এসে আটকে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন আমরা এই যে অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ এম্পাইমা অফ গল ব্লাডার, যখন তোমার গল ব্লাডারটা ভেতরে ফিল্ড উইথ পাস, হ্যাঁ ফিল্ড উইথ পাস, তখন আমরা এটাকে বলবো এম্পাইমা অফ গল ব্লাডার। ঠিক আছে, যদি এই ক্ষেত্রে পেশেন্টের কি হতে পারে, অনেক সময় ভেরি সিভিয়ার কেসে এই গল ব্লাডারটা একদম নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, তখন সেটাকে আমরা বলবো গ্যাংগ্রিনাস কোলিসিস্টাইটিস। এগুলো লেস কমনলি পাওয়া যায়, বাট এগুলো হচ্ছে
ক্লিনিক্যালি খুব অ্যাকিউট কন্ডিশন নিয়ে প্রচন্ড পেট ব্যথা থাকে, রোগীর পট করে খারাপ হয়ে যায়, হ্যাঁ, বাট এইগুলোর ইনসিডেন্স কম কম পাই আমরা। আমরা মোর কি পাই গল ব্লাডার বলতে? তোমরা স্লাইডে কি দেখো? সবসময় দেখো যে ক্রনিক কোলিসিস্টাইটিস, তাই না? ক্রনিক কোলিসিস্টাইটিস হচ্ছে মোস্ট কমন। এখন এই জিনিসটা মাইক্রোস্কোপি, এটা তোমরা মুখস্থ করে এটা তোমরা লেখো খাতায় সবসময়, বাট তোমরা জিনিসটা বুঝো না। যেহেতু এখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, সুতরাং ইনফিল্ট্রেশন অফ ক্রনিক ইনফ্লামেটরি সেল গল ব্লাডারের সবগুলা লেয়ারেই পাওয়া যায়। গল ব্লাডারের কয়টা লেয়ার? 3টা লেয়ার, তাই না? 3টা লেয়ার। এখানে সাবমিউকোসা লিখেছে, বাট সাবমিউকোসা কথাটা তোমরা কেটে দিবা, গল ব্লাডারে সাবমিউকোসা থাকে না। এটা এডিট করে দিবা তোমরা, লেকচার ক্লাসে যারা সাবমিউকোসা কথাটা এডিট করে দিবা। এখানে মেইনলি তোমার ফাইব্রোসিস হয়, পেরিমাসকুলার ফাইব্রোসিস, হ্যাঁ, অনেক ফাইব্রোসিস হয়, পেরিমাসকুলার অনেক ফাইব্রোসিস পাওয়া যায়। এবং মিউকোসা অনেক সময় প্রলিফারেশন হয়। আর মিউকোসা প্রলিফারেশন বারবার, প্রলিফারেশন কেন হবে? অ্যাকচুয়ালি আসলে একটা ক্রনিক ইনফ্লামেশনের ড্যামেজ চলতে থাকে, আবার রিপেয়ার চলতে থাকে। যখন রিপেয়ার হয় তখন মিউকোসাতে প্রলিফারেশন হয়। যখন প্রলিফারেশন হয়, অনেক প্রলিফারেশন হতে হতে কি হয়, ওই মানে গ্ল্যান্ড গুলা বা মিউকোসাটা অনেক সময় উপরে জায়গা না পেয়ে ভেতরের দিকে ঢুকে যায়। এখন আমরা জানি মিউকোসার নিচেই, এখানে সাবমিউকোসা যেহেতু লেয়ার থাকে না, তার নিচে কি থাকে? মাসল থাকে। মাসল ওয়াল যেহেতু থাকে, ওই মাসেলের লেয়ারের মধ্যে মিউকোসাল ওয়ালটা আউট পাউচিং হয়। তখন এই ধরনের জিনিসটাকে দেখে বলা হয় রকি ট্যান্সকি অ্যাশ অফ সাইনাস। ঠিক আছে, তাহলে আউট পাউচিং এই রকি বা আরে সাইনাস কি জিনিস, এটা তোমাদেরকে প্রায় ট্র্যাডিশনাল আস্ক করা হয়। ছবিতে তোমার লেভেলিং দেখায়, জিজ্ঞেস করা হয় যে আরে সাইনাসটা কি জিনিস। এই কথাটা মুখস্থ করবো যে আউট পাউচিং অফ দ্য মিউকোসাল এপিথেলিয়াম থ্রু দ্য গল ব্লাডার ওয়াল বা থ্রু দ্য মাসল ওয়াল। ঠিক আছে, এখন আমরা যে অপারেশন হয় পেশেন্টের, একটা ক্রনিক কোলিসিস্টাইটিসের যে অপারেশন হয়, সেটা মরফোলজি গ্রসলি কিরকম হয়? গ্রসলি সেখানে কিন্তু আর অ্যাকিউটের মতো এখানে কিন্তু তোমার অ্যাবসেসের মতো এক্সুরেট হ্যান ত্যান এনগর্জড ভেসেল এগুলো পাওয়া যাবে না। এখানে পাওয়া যাবে কি, এখানে থাকা যাবে স্মুথ একটা সারফেস, বাট হচ্ছে একটু ডাল। হ্যাঁ, কারণ কি ডাল? কি তোমার আমাদের যে কোনো বডির কিন্তু ভেতরের স্ট্রাকচার গুলো শাইনি মোটামুটি। হ্যাঁ, যখন ফাইব্রোসিস হয় বা স্কার হয়, ক্রনিক ইনফ্লামেশনের জন্য যেহেতু ফাইব্রোসিস হয়, ওই শাইনি ভাবটা কিন্তু কমে যায়। এই জন্য দেখা যায় যে নর্মাল স্ট্রাকচার, নর্মাল একটা গল ব্লাডারে যেরকম শাইনি থাকার কথা, সেটা সেই একটা ক্রনিক পলিসিস্টিসের গল ব্লাডারটা দেখা যাবে তার তুলনায় ওয়ালটা একটু ডাল। কারণ যেহেতু ক্রনিক ইনফ্লামেশন এখানে চলছে, এখানে আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে গেছে। আর ফাইব্রোসিস মানেই স্কার, এবং স্কার জিনিসটা কিন্তু অলওয়েজ তোমার নর্মাল টিস্যুর যে একটা শাইনি ভাব থাকে সেটাকে কমায় দেয়। ঠিক আছে, আচ্ছা, এই জন্য বলা হয় যে গ্রসলি আমার গল ব্লাডারটা একটু ডাল লাগতে পারে, ডাল লুকিং লাগতে পারে। আর যদি আমরা গল ব্লাডারটা ওপেন করি, সেকশন করলে আমরা দেখবো যে ওয়ালটা অনেকটা থিক হয়ে গেছে। কারণ একই কারণ, যেহেতু ফাইব্রোসিস হয়েছে, ফাইব্রোসিসটা ওয়ালের থিকনেসটা বাড়ায় দিবে। আর লুমেনের মধ্যে ইউজুয়ালি আমরা পাইল জমা পাবো আর কিছু স্টোন পেতে পারি, ভেরি কমনলি স্টোন পেতে পারি। কারণ আমরা বলেছি কোলিসিস্টাইটিসের 99% কেসই হচ্ছে ডিউ টু স্টোন ফর্মেশন। তাহলে খুবই কমনলি গল ব্লাডার কেটে পাঠালে সেটার ভিতরে স্টোন পাওয়া যায়। আর মিউকোজাতে ভিতরে দেখা যায় মিউকোজাটা নর্মাল, মিউকোজা খালি চোখে নর্মাল থাকে। ঠিক আছে, তাহলে আমরা ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল পাবো, ওয়াল, আর হচ্ছে রকি ট্যান্সকি অ্যাশ অফ সাইনাস পাবো। এই যে মাসেল লেয়ারের ভিতরে ভিতরে গোল গোল গ্ল্যান্ড, মিউকোজার এই লাইনিং এপিথেলিয়াম গুলো পাওয়া যাবে। এগুলো আসলে অন্য কোনো লেয়ার দিয়ে এরকম এরকম ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, আচ্ছা, গল ব্লাডার থেকে আর বেশি পড়াবো না। গল ব্লাডার থেকে আর শুধু টিউমারের নামগুলো পড়লেই আমাদের পড়া মোটামুটি শেষ। মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি গল ব্লাডারের টিউমারের? কি? গলস্টোন। গলস্টোন, ভেরি কমন। হ্যাঁ, গলস্টোন হচ্ছে গল ব্লাডারের সবচেয়ে কমন ডিজিজ, এবং এই জন্যই সব যাদের গলস্টোন পাওয়া যায়, এত এত পেশেন্টের গলস্টোন পাওয়া যায়, গলস্টোন থাকার জন্য কোনো সমস্যা না থাকলেও গল ব্লাডারটা কেটে ফেলতে হয়। কারণ কি, গলস্টোনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর গল ব্লাডার কার্সিনোমা। তাহলে গল ব্লাডারে কি কার্সিনোমা হয়? গল ব্লাডারের মোস্ট কমন কি কার্সিনোমা হবে? যেহেতু এখানে লাইনিং, যেহেতু কলামনার সেল থাকে, সুতরাং এখানে মোস্ট কমন হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। ঠিক আছে, বাট অনেক সময় বলে যে স্টোন থাকার জন্য এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়, এই জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা অ্যাডিনোস্কোয়ামাস কার্সিনোমাও এখানে ডেভেলপ করতে পারে। ঠিক আছে, বাট আমি দেখছি অত বেশি পাওয়া যায় না। অ্যাডিনোকার্সিনোমাই এখানে মোস্ট কমন, বাট স্টোন থাকলে থেকে অনেক সময় স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা অ্যাডিনোস্কোয়ামাস কার্সিনোমাও ডেভেলপ।
আরেকটা গল ব্লাডার না, শুধু হোল জিআই ট্র্যাক্টে কার্সিনয়েড টিউমারটা কিন্তু কমন। জিআই ট্র্যাক্ট এবং রেসপিরেটরি ট্র্যাক্টের টিউমার গুলোর নাম বলার সময় তোমাদেরকে কার্সিনয়েড টিউমারের নামটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? এইগুলা হচ্ছে তাহলে ম্যালিগনেন্ট টিউমার। আর কিছু বিনাইন টিউমার হতে পারে, ভেরি রেয়ার। সাধারণত গল ব্লাডারের বিনাইন টিউমার খুবই কম পাওয়া যায়, পাওয়াই যায় না। তারপরে পাওয়া গেলে পাওয়া যায় যে যে হতে পারে অ্যাডিনোমা, হতে পারে ফাইব্রোমা, মায়োমা, এগুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, শেষ শেষ তোমাদের ক্লাস। আমি জানি না তোমরা ক্লাস কতটুকু ক্যাচ করতে পারতেছো। ম্যাম কি বলো? ম্যাম প্যাথোজেনেসিস অফ অ্যাসাইটিসটা আরেকবার একটু পড়াই দিবেন। আচ্ছা, আজকে তো ক্লাস মানে শেষ। নেক্সট ক্লাসে তাহলে তোমাদেরকে লিভার ফাংশন টেস্ট পড়াবো, সেটার সাথে একটু রিভাইজ করে দিব। নি ওটা আসলে সামনাসামনি বোর্ডে দেখালে অনেক ইজি হইতো, ঠিক আছে? আচ্ছা, এখন শেষ, আর সামনে হচ্ছে অন্য ক্লাসের টিচাররা হচ্ছে দাঁড়ায় আছে, সুতরাং তাদেরকে ওয়েট করানো যাবে না। হ্যাঁ, আমি এন্ড করে দিচ্ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে।